আচ্ছা, চ্যাপ্টার যেহেতু অনেক বড়, সো ফার্স্ট অফ অল আসলে আমরা এইটা হচ্ছে আমাদের পক্ষে বলা মুশকিল যে হচ্ছে ফুল সিলেবাস থাকবে নাকি সিলেবাস ছোট হবে ডিউ টু কোভিড সিচুয়েশন। বাট আপাতত ধরে নিই যে আমাদের সিলেবাসটা ফুলই থাকবে আর কি। সো এই বড় সিলেবাস শেষ করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং কাজ আমার জন্য না, এটা হচ্ছে তোমাদের জন্য আর কি। কারণ হচ্ছে বইয়ের সবগুলো অঙ্ক করা এবং সঠিক একটা বই নির্বাচন করা, এটাও একটা ফ্যাক্টর কি, যে কোন বইটা সিলেক্ট করে পড়াটা বেটার হবে বা কোনটা ভালো হবে এবং কিভাবে পড়লে। কারণ বইয়ের কারণেই দেখা যায় যে অনেক সময় প্রিপারেশনের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়। তো একটা ভালো বই আসলে এই ক্ষেত্রে খুবই খুবই প্রয়োজন। এই জন্য যে যেহেতু তোমার সিলেবাসটা বড়, সো গুছাই যাতে তুমি প্রিপারেশন নিতে পারো। তো বইয়ের ব্যাপারটা হচ্ছে আমি বলে দিচ্ছি কোন বইটা হচ্ছে ফলো করাটা বেটার হবে। তবে ওভারঅল হচ্ছে ম্যাথের বিষয়ে যে বিষয় মানে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে যেহেতু সিলেবাসটা বড়, তো তুমি যদি একটু টেকনিক্যাল ওয়েতে ম্যাথ গুলাকে না করো তাহলে তোমার জন্য আসলে সবসময় মনে হবে যে প্রিপারেশনে ঘাটতি থেকে যাচ্ছে। অন্য সাবজেক্টের কি অবস্থা আমি বা অন্য সাবজেক্টের ক্ষেত্রে কি হয় আমি সেটাতে যাব না, বাট ম্যাথের ক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমার একটু যদি হচ্ছে এটাকে বলা যায় অনেকটা এইরকম যে আমি যদি একটা প্রপার ওয়েতে প্ল্যানিং ওয়েতে না আগাই তাহলে ম্যাথের সিলেবাসটা আমার সবসময় নাগালের বাইরে থেকে যাবে। সিলেবাস শেষ করা খুব একটা মানে ক্রেডিটের কিছু না, ক্রেডিটটা হচ্ছে আমার কতটুকু আয়ত্ত আছে। দেখা গেল আমি অনেক 5টা 6টা রাইটারের বই করলাম বা আমি গোটা সিলেবাস শেষ করলাম, কিন্তু আমার দিন শেষে 10%ও মনে নাই, আমার কিন্তু ওই পুরোটা ওয়েস্টেজ যাবে। সো বেসিক্যালি আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার সিলেবাসটা যেন হচ্ছে আমার আয়ত্তে থাকে। আয়ত্তে থাকা মানে হচ্ছে যে আমি যে কোনো জায়গা থেকে অঙ্ক দিলে যেন পারি। এখন এই কথা কেন বলছি, কারণ অনেকে এইচএসসি তে যে সিস্টেম ফলো করতে চায় যে আচ্ছা ঠিক আছে আমি কোনোভাবে মোটামুটি শেষ করি, বা হচ্ছে যেগুলো বোর্ডে আসে ওগুলো ভালো করে পড়ি, বোর্ড কোয়েশ্চেন গুলো বারবার প্র্যাকটিস ট্যাকটিস করে খুব মানে এক্সপার্ট হয়ে যায়। বোর্ড পরীক্ষা আসলে কোয়েশ্চেন কমনও পড়ে গেল অনেক সময়, এবং কমন পড়ে যাওয়ার পর ওই কোয়েশ্চেনে খুব ভালো পরীক্ষা দিয়ে চলে আসলো, বা দিন শেষে দেখা যায় অ্যাডমিশন টেস্টে যে ধরাটা খায়। এখন বলতে পারো যে এখনই আমার অ্যাডমিশন টেস্ট নিয়ে প্ল্যানিং করা কি দরকার, কারণ এখনই তোমার দরকার। এই জন্য আমি এটা বলছি না যে তুমি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করো, বাট তোমার এই পরবর্তীকালীন সময়ে মানে এইচএসসি তে তো তুমি এখন আছোই বলাই যায়, কলেজ মোটামুটি সবার কম বেশি অ্যাসাইন হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। সো এই সময়টাতে বা এই সময়কালে তুমি যদি ওইভাবে প্রিপারেশনটা না নাও, পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্টের সময় যে তুমি বেশ ভালো ধরনের সমস্যায় পড়বা কিন্তু। সো বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ারও একটা টেকনিক আছে। প্রপার টেকনিকে যদি তুমি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, তোমার পরবর্তীতে যে প্রেশারটাও অনেক অংশে কমে আসবে। এন্ড দ্যাট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইচএসসি, যে কম বেশি সবাই পড়াশোনা করে, কম বেশি সবাই প্রাইভেট পড়ে বিভিন্ন জায়গায়, কম বেশি সবাই কোচিং এ যায়, সারাদিন পড়ার সাথে লেগে থাকে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন অ্যানালাইসিস করা হয় বা করতে বলা হয়, তখন দেখা যায় যে সে আসলে সারাদিন ঠিকই বিজি ছিল কিন্তু তার সিলেবাস সেভাবে আগায়নি, তার বইয়ের ছোটখাটো ব্যাপারগুলা তখনও তার কাছে ক্লিয়ার হয়নি, একটু ট্রিকি কোয়েশ্চেন আসলে সে ধরতে পারছে না। সো যেন এই সমস্যাটা না হয় এটা একটু ভালো করে মাথায় রাখবা। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন পড়াবো বা আমি যা পড়াবো এগুলো হয়তো অনেক সময় অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। অনেকে হয়তো তুমি যদি আমার খাতা নিয়ে যে কাউকে দেখাও, অনেকে হয়তো বলবে আচ্ছা এগুলো তো আননেসেসারি জিনিস, এগুলো কেন পড়ে, এগুলো তো লাগবে না, এগুলো তো আসবে না। বাট টু সাম সেন্স এইগুলো আসলে লাগবে না বা আসবে না এই গ্যারান্টি কখনোই কেউ দিতে পারবে না। কারণ প্রথমেই বলি যে এই বছর আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করছি ম্যাট্রিক্স, এই বছর ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে এমন একটা উদ্দীপক দেওয়া হয়েছিল যে উদ্দীপকটা বোর্ড অ্যাপ্রুভ যতগুলো বই ছিল তার মধ্যে একটা মাত্র বইয়ে ছিল, আর কোনো বইয়ের মধ্যে ওই উদ্দীপকটা ছিল না। ম্যাট্রিক্স এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সবাই ফার্স্টে স্টার্ট করতে চায়। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে যেটা এক্সপেক্ট করে বা যেটা হচ্ছে এটাকে কি বলা যায় যে প্ল্যানিং করে যে এই চ্যাপ্টার থেকে যে অঙ্ক আসুক না কেন আমি ছাড়বো না, আমি অ্যান্সার দিয়ে আসবো। কারণ হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টারটা খুবই সহজ এবং আমরা যখন শুরু করবো তুমি ফিল করতে পারবা মানে খুবই 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 ইজি একটা চ্যাপ্টার। বাট এর মধ্যে প্যাচের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু খুব কম, কিন্তু নাই এরকম না। সো এবার ঢাকা বোর্ডে স্পেশালি যেটা হয়েছিল, সৃজনশীলে এমন একটা সৃজনশীল দিয়েছিল শুরুতে উদ্দীপক, যেটা কেউ বুঝতে পারেনি যে এখানে কি চেয়েছে। এখন কেউই পারেনি অঙ্কটা তা না, পেরেছে, অনেকে পড়েছে যাদের বেসিক ওইভাবে স্ট্রং ছিল,
তারা পেরেছে, অলদো এটা কিন্তু কোনো বইয়ে নাই, তারপরেও পেরেছে। সো কেন পারলো? এটা কিন্তু এরকম না যে একই অঙ্ক বারবার মুখস্থ করে করে গেছে, তা না। ডেফিনেটলি ম্যাথে প্র্যাকটিস লাগবে, দ্যার ইজ নো ডাউট, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ম্যাথের ক্ষেত্রে এটা আরো বেশি সত্য, কারণ ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সবসময় মনে রাখবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আউট অফ সাইট, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানে তোমার যদি চোখের সামনে না থাকে, সো বেসিক্যালি তুমি হচ্ছে মনের মধ্যে রাখতে পারবে না জিনিসটাকে। সো ম্যাট্রিক্স মানে ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই অতীব জরুরি লাগবে, কিন্তু একই সাথে বুঝে করা। ছোটখাটো বেসিক গুলো যেন আমার কখনো মিস না যায়, কারণ এই বেসিক গুলো যদি আমার আয়ত্তে না থাকে, এই বানাই দেওয়া কোয়েশ্চেন তখন আমি কখনোই ট্যাকেল করতে পারবো না পরীক্ষার হলে। সো দ্যাটস ওয়াই পড়লে আমরা পড়বো, কিন্তু আমরা খুঁটিনাটি কোনো বেসিক যেন আমাদের বাদ না পড়ে সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, এরকম ধরনের কোয়েশ্চেন কখনো আসেনি পরীক্ষাতে, কিন্তু এর মানে এই না যে আসবে না। যেমন এই বছরই বোর্ড পরীক্ষা প্রমাণ, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তো আমরা এটা সবসময় বলি যে অ্যাডমিশন টেস্টের কোনো বর্ডার নাই, বাউন্ডারি নাই। এবছর হয়তো শুনেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছেন বর্তমান ভিসি, উনি বলেছেন যে ভর্তি পরীক্ষার কোনো সিলেবাস নাই। মানে এটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি চলছে আর কি। গভর্নমেন্ট ডিসিশন হচ্ছে, গভর্নমেন্ট যাচ্ছে শর্ট সিলেবাস অ্যাডমিশন টেস্ট নিতে, বাট ইনস্টিটিউশন গুলো এখন শর্ট সিলেবাসে নিতে আগ্রহী না। প্রথম দিকে আগ্রহী ছিল, এখন কোন একটা কারণে তারা দ্বিমত পোষণ করছে। তো এই যে কথাগুলো বলে যে অ্যাডমিশন টেস্টের আসলে কোনো সিলেবাস নাই, এই কথাটার মানে অনেকে ভুলভাবে চিন্তা করে। কি চিন্তা করে যে অনেকে ভাবে আচ্ছা সিলেবাস নাই তার মানে আমাকে মনে হয় অনার্স এর বইয়ে পড়তে হবে। নট লাইক দ্যাট। সিলেবাস নাই মিনস হচ্ছে অ্যাকচুয়ালি যে তোমার পিছনের যেগুলো দিক থেকে দিতে পারে, মানে পিছন বলতে তুমি এখন এইচএসসি তে থাকলে তোমার 9-10 এর টপিক থেকে কোয়েশ্চেন করতে পারে, 9-10 এর বেসিক থেকেও। আবার হচ্ছে দেখা গেল যে এমন কোন অঙ্ক দিল তোমার সিলেবাসের সাথে ওরিয়েন্টেড, তোমার কনসেপ্টের সাথে ওরিয়েন্টেড, কিন্তু ওরকম অঙ্ক ডাইরেক্ট বইয়ের মধ্যে নাই। সো এই সেন্সে আসলে কথাটা বোঝায় যে তোমার হচ্ছে সিলেবাস ওইভাবে থাকে না। তো যাই হোক, আমাদের অ্যাডমিশনের প্ল্যানিংটা তো আসলে অনেক পরে যে, বাট ওই যে বারবার যেটা বললাম যে পড়ার সময় হচ্ছে আমি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন সবসময় সলভ করব, বিষয়টা এরকম না। কিন্তু আমরা এমন ভাবে প্রিপারেশনটা নিব যাতে আমাদের কোনো পার্টিকুলার টাইপের অঙ্ক বা কনসেপ্টের ঘাটতি না থাকে, যেন কোনো একটা কারণে দেখা গেল এমন অঙ্ক দিয়েছে যেটা হচ্ছে আমি পারলাম না, অ্যাটলিস্ট আমাদের এরকম যেন না হয়। ব্যাপারটা এইভাবে মাথায় রাখবা যে পুরোটা হলে এমন একটা অঙ্ক দিয়েছে কেউই পারেনি, সো আমি পারি নাই, ইটস ফাইন। বাট এমন যদি, এমন যেন না হয় যে কেউ কেউ পেরে গেছে কিন্তু আমি পারলাম না। তার মানে বুঝতে হবে যে কেউ কেউ পেরে যাওয়া মানে ডেফিনেটলি এটার কনসেপ্ট বইয়ের বাইরে ছিল না, বা ওইরকম বানাই দিয়েছিল না। যদি ওইরকম বানাই দিত তাহলে কেউই পারতো না। কেউ কেউ পেরে গেছে, আমি পারছি না, এই জায়গাটায় যেন আমাদের না যেতে হয় বা না থাকতে হয়। সো আমরা পড়াটাকে বা সিলেবাসটাকে এইভাবেই গুছানোর চেষ্টা করব, এবং অবশ্যই অবশ্যই ডে ওয়ান থেকে একদম ফুললি হার্ড প্র্যাকটিসে যেতে হবে আর কি। মানে হচ্ছে দিনের পড়াটা দিনে অবশ্যই কভার করার চেষ্টা করবা, এবং যতটা সম্ভব হচ্ছে অ্যাডভান্স থাকার চেষ্টা করবা কম্পেয়ার টু কলেজ। মানে কলেজে যা পড়ায় তার চেয়ে আগায় থাকার চেষ্টা করবা, কারণ কলেজের ব্যাপারটা বলি, এইচএসসি তে সিলেবাস বড় তো। অনেক সময় যখন ক্লাস টেস্টের সিলেবাস শুরু হয়, সব কলেজের জন্য বলছি, কোনো পার্টিকুলার কলেজকে আমি ইন্ডিকেট করছি না, বাট এটাই রিয়েলিটি কলেজের আর কি, যে যখন ক্লাস টেস্টের সিলেবাস পড়ে তখন দেখা গেল হচ্ছে 2 ক্লাসে 2 চ্যাপ্টার শেষ করে দেয়, কয়েকটা অঙ্ক করায়। এখন এই জন্য আমি কখনোই টিচারকে দোষ দিই না, কারণ তাদেরও তো একটা লিমিটেশন আছে, আবার সিলেবাস শেষ করতে হবে। সো এটাও একটা ফ্যাক্ট। সেই কারণে টিচাররাও নিরুপায় থাকে তখন। এখন 2 চ্যাপ্টার 2 ক্লাসে শেষ করলো, এটাতে তো আসলে টিচারের কোনো বেনিফিটও নাই, কোনো লসও নাই, কিন্তু আলটিমেটলি সাফার করছো তুমি। সো তোমাকে এইটা সবসময় মাথায় রাখতে হবে, কলেজ কি করছে কলেজের মতো আগাতে থাকবে, সমস্যা নাই, বাট আমার নিজের যেন বাসায় পড়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি না থাকে, এইটা ইনশিওর করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি যখন ক্লাস নিব, আমি আমার দিক থেকে সর্বোচ্চ সবসময় এটাই ট্রাই করব যে আমার অভিজ্ঞতা, এত এই যে 18 বছরের যে অভিজ্ঞতা আছে, আমি এটা ফুললি এখানে হচ্ছে প্রয়োগ করে যেটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়, সেটাই হচ্ছে আমি এখানে কন্টিনিউ করবো আর কি, বা এখানে এফোর্ট দিব এইভাবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোঅপারেটিভ হতে হবে, এবং কোঅপারেটিভটা হচ্ছে এইরকম যে ডেইলি যা পড়ানো হবে এই জিনিসগুলো হচ্ছে একটু দেখা বা এগুলা হচ্ছে মাথায় রাখা আর কি। আর যেই ক্লাসগুলো আমাদের হচ্ছে অফলাইনে হবে, অফলাইনে ক্লাসগুলো ভিডিওগুলো ডেফিনেটলি হচ্ছে আমরা আহ এই অ্যাপের হচ্ছে মধ্যে রেখে দিব আর কি। সো অ্যাপ থেকে অ্যাক্সেস করে দেখতে পারবা। আজকে তোমরা হচ্ছে সবাই জুমে করছো, বাট আমাদের একটা সায়েন্স মাস্টার অ্যাপ আছে আর কি। তো ওই অ্যাপ থেকেও হচ্ছে এই ক্লাসগুলা ডিরেক্টলি করা যাবে বা দেখা যাবে, বাট ওই ক্ষেত্রে হচ্ছে তোমার অবশ্যই হচ্ছে অ্যাডমিট স্টুডেন্ট হওয়া লাগবে আর কি। মানে তুমি যদি হচ্ছে ভর্তিকৃত স্টুডেন্ট হও, তাহলে হচ্ছে অ্যাপের লগ ইন এবং পাসওয়ার্ড এগুলো হচ্ছে তোমাকে প্রোভাইড করা হবে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ওইভাবে ইয়ে করতে পারবে আর কি।
এবং ওইখানে হচ্ছে প্রতিটা লেকচারের মানে যেগুলো আমাদের অনলাইন লেকচার, নট অফলাইন, অফলাইন গুলো তো আমরা অফলাইনে করব, যখন থেকে হচ্ছে অফলাইনের সিচুয়েশন অ্যাভেলেবেল হবে আমরা অফলাইনে চলে যাব ওই সময়। সো যেই ক্লাসগুলো আমাদের অফলাইনে হচ্ছে না বা যেগুলো অফলাইন নেওয়া সম্ভব হবে না ডিউ টু মানে সার্বিক পরিস্থিতির কারণে, সেই ক্লাসগুলোর অনলাইন যখন ক্লাসগুলো হবে প্রতিটা রেকর্ডিং ভার্সন গুলো হচ্ছে এখানে রেখে দেওয়া হবে, অ্যাপের মধ্যে রেখে দেওয়া হবে, সায়েন্স মাস্টার নামে যে অ্যাপটা আছে। সো ওইখানে হচ্ছে তুমি ইজিলি অ্যাক্সেস করে ভিডিওগুলো যতবার খুশি ততবার তুমি দেখতে পারবা, কোনো সমস্যা নাই, ইনক্লুডিং ক্লাস লেকচার সহ আর কি। তো যাই হোক, আমি মোটামুটি ভাবে হচ্ছে ইন্ট্রোডাক্টরি যে জিনিসগুলো ছিল বা যে ব্যাপারগুলো ছিল ম্যাথের ক্ষেত্রে এগুলো বললাম। এখন বইয়ের ক্ষেত্রে আসি, বইয়ের ব্যাপারটা একটু বলে দিই, কোন বইটা হচ্ছে ফলো করবা বা কোন বইটা দেখবা আর কি। বুক লিস্ট যদি বলো, প্রথমত হচ্ছে কলেজ তোমাকে একটা বই দিবে, কলেজ তোমাকে একটা বই দিবে। আর সাধারণত ঢাকা বোর্ড বা গোটা ওভারঅল বাংলাদেশের কথা যদি বলি, যে বইগুলো খুব বেশি চলে, আহ জাস্ট মিনিট। আচ্ছা, আহ যেই বইগুলো হচ্ছে ঢাকা বোর্ডে বা হচ্ছে ঢাকা কলেজগুলোতে বেশি চলে বা ওভারঅল বাংলাদেশে, সেটা হচ্ছে এই বইগুলো আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে বইয়ের নাম সবসময় ফিক্সড, উচ্চতর গণিত। এখানে হচ্ছে সাধারণ গণিত বলে কোনো গণিত নাই, তো উচ্চতর গণিত। এখন এই উচ্চতর গণিতের আমি হচ্ছে রাইটার, এক একজন রাইটার আছে নাকি। সো বেশি যেটা চলে সেটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বই, অনেকগুলো কলেজ ফলো করে। এস ইউ আহমেদ, ওনার বই অনেকগুলো কলেজ ফলো করে, ইভেন এনডিসি তেও এই বই ফলো করে। নটরডেম কলেজ বলো, তারপর হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা কলেজ, অনেক জায়গায় এটা ফলো করে। কারণ কি এস এম এস এর বই ফলো করার পিছনে মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে ওনার বইয়ের অঙ্কগুলো কম। তো কম থাকার কারণে টিচাররা, ওই যে বললাম, ক্লাস সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে। সো প্র্যাকটিস প্রবলেম কম থাকে ওনার বইয়ে, তো এই জন্য সবাই মানে ম্যাক্সিমাম কলেজ এই বইটাই চুজ করে। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা একটা বই। এরপর সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রূপন্তী পাবলিকেশনের, ওখানে 4জন রাইটার আছে, বাট পাবলিকেশনের নাম বললে সবাই চিনতে পারে আর কি। রূপন্তী পাবলিকেশন, রূপন্তী পাবলিকেশন বা পাবলিশার্স। আচ্ছা, তারপরে আছে হচ্ছে, এরপরে যেটা চলে সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী আছে, সিস্টেমস, সিস্টেমস পাবলিকেশন। এরপর আছে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনী পাবলিকেশনস বা প্রকাশনী। এরপরে হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বই আছে, যেটা খুব নাম করা, অনেকেই কেতাবউদ্দিন স্যারের বইকে ধ্যান জ্ঞান মনে করে আর কি, কেতাবউদ্দিন স্যারের বই। আর আরেকটা আছে হচ্ছে হাসান বুক হাউস, হাসান বুক হাউস পাবলিকেশনস। সো এইগুলো হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি চলে আর কি এই বইগুলো। আচ্ছা, এইগুলা হচ্ছে মানে বেশি চলে আর কি মার্কেটে। এখন আসলে এই বইগুলার এখন আসলে এই বইগুলোর মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়? আমার দেখা মতে, উম, যদি তুমি হচ্ছে টপিকের সিরিয়ালিটি চিন্তা করো, মানে অ্যাকচুয়ালি আমরা একটা বই পড়ার সময় কি এক্সপেক্ট করি একটা বইয়ের অঙ্ক করার সময়, যে ঠিক আছে শুরুতে আমার সিরিয়ালি অঙ্কগুলো আস্তে আস্তে আসবে, এরপর আমি ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাব। এখন সবচেয়ে মেজর সমস্যা, যে বইটা অনেক বেশি চলছে কারেন্টলি বাজারে, বাট সবচেয়ে বেশি সমস্যা আমার কাছে ইয়ে হয়েছে, সেটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইতে। ইনার বইয়ের মেন সমস্যা হচ্ছে দুইটা, প্রধান সমস্যা হচ্ছে দুইটা। 1 নম্বর সমস্যা হচ্ছে ওনার বইয়ের
সিকোয়েন্স ঠিক নাই, চ্যাপ্টার ওয়াইজ সিকোয়েন্স। মানে দেখা গেল তুমি 1 নাম্বার অঙ্ক করলা, 2 নাম্বার অঙ্ক করলা, 3 নাম্বারে এমন একটা অঙ্ক দিয়েছে যেটার জন্য তোমার ওই চ্যাপ্টারে 20 নাম্বার অঙ্ক আগে করার কথা উচিত, মানে করে আসতে হবে। তো মেইন সমস্যা ওনার বইয়ের হচ্ছে সিকোয়েন্স ঠিক নাই এবং ভুলও আছে। তো বইয়ে কম বেশি ভুল থাকে, এটা আমি একসেপ্ট করি, কিন্তু খুবই খুবই বাজে অবস্থা, সিকোয়েন্স ঠিক নাই। বিশেষ করে কয়েকটা চ্যাপ্টারে আমি দেখেছি, মানে এই চ্যাপ্টার গুলো কোনোভাবেই বোর্ড পরীক্ষার জন্য এই বই কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না। উনি অ্যাডমিশনকে মাথায় রেখে লিখেছেন আমি মানি, কিন্তু স্টিল বোর্ড পরীক্ষার জন্য এটা কোনো লেভেলের মধ্যে পড়ে না আসলে। সো আমার সাজেশন থাকবে কিতাব স্যারের বইটা ফলো না করা। যদিও সবাই সব জায়গায় বলবে কিতাব স্যারের বই দেখতে, বাট আই উড সে নো। ঠিক আছে, অ্যাডমিশন হলে পরে, বাট বোর্ড পরীক্ষার জন্য ইজ নেভার। অ্যাডমিশনের জন্য আমার কাছে এখন কারেন্টলি খুব একটা ভালো মনে হয় না। সো বাকি থাকে তাহলে হচ্ছে রূপন্তী পাবলিকেশন, সিস্টেমস পাবলিকেশন, অক্ষরপত্র আর হাসান বুক হাউস। এই 4টা বই মোটামুটি একটা লেভেলে পড়ে আর কি। এখন আসলে রূপন্তী পাবলিকেশন আর হচ্ছে সিস্টেমস আর অক্ষরপত্র, এই দুইটা স্পেশালি, এই দুইটা অলমোস্ট সেম ক্যাটাগরি, সেম টাইপের মানে হচ্ছে দুইটাই সিকোয়েন্স খুবই সুন্দর করে রাখা, দুইজন যথেষ্ট গুছাই লিখেছে, যথেষ্ট বইয়ের পেছনে এফোর্ট দিয়েছে, আর নো ডাউট ইন দ্যাট। ইনফ্যাক্ট অঙ্কের ভ্যারিয়েশন অনেক বেশি আছে দুইটা বইয়ে। তবে অক্ষরপত্রকে যদি আমি তার সাথে তুলনা করি, সেক্ষেত্রে অক্ষরপত্রে ভ্যারিয়েশন একটু কম, অঙ্কের ভ্যারিয়েশন একটু কম হচ্ছে অক্ষরপত্রের বই, একটু কম। সো রূপন্তী এন্ড সিস্টেমস, এই দুইটা আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো বই কারেন্ট সিলেবাসে, বোর্ড থেকে মানে শুরুতে ইনিশিয়াল স্টার্টিং এর জন্য দে আর ফাইন, মানে তারা যথেষ্ট পরিমাণে ভালো আর কি। সো ইট উইল নট বি এ হিউজ প্রবলেম। সবচেয়ে কারেন্টলি এখন মার্কেটে সবগুলা বই দেখার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট এখন পজিশনে যে বইটা মনে হয়েছে সেটা হচ্ছে হাসান বুক হাউসের বইটা। হাসান বুক হাউস হচ্ছে পাবলিকেশনস অ্যাকচুয়ালি, হাসান বুক হাউস। তার হচ্ছে 4জন রাইটার মিলে এটা লিখেছেন, পার্থসারথী স্যার, আলী আকবর স্যার, তারপর হচ্ছে বিপুল চন্দ্র স্যার সম্ভবত সায়েন্স কলেজের মনে হয় এখন আছেন কারেন্টলি, এবং আরো একজন রাইটার হচ্ছে সাম হোসেন আর কি। তো 4জন মিলে হচ্ছে বইটা লিখেছেন। এই বইটাতে ভুলের পরিমাণ যথেষ্ট আমি কম দেখলাম। ডেফিনেটলি হচ্ছে 2021 ভার্সন, মিনিমাম 2021 ভার্সন দেখতে হবে তোমাকে, 2001 ভার্সন, 2021 ভার্সন, নট 2020। ভুলের পরিমাণ অনেক কম এবং বইয়ের সিকোয়েন্সটা যথেষ্ট ভালো, এবং বইয়ে বেশ গুছিয়ে কথাগুলো লিখেছে আর কি, অনেক কিছু। সো কেউ যদি মনে করো যে আমি হচ্ছে এমন একটা কমপ্লিট বই চাই যে বইটা হচ্ছে আমাকে একটা বাইবেলের মতো সার্ভিস দিবে, বাইবেল বলতে আমরা সাধারণত বুঝাই যেটা, যে যেখানে তোমার সকল ইনফরমেশন থাকে মোরাললেস, যে আমার সেকেন্ডারি কোনো বই টাচই করতে হবে না। তো এইরকম যদি তুমি হচ্ছে চিন্তা ভাবনা রাখো একটা বই, দেন ইউ ক্যান, মানে চোখ বন্ধ করে ব্লাইন্ডলি তুমি এটার উপরে ডিপেন্ড করতে পারো, দিস ওয়ান, এটার উপর ডিপেন্ড করতে পারো, হাসান বুক হাউস। যদিও এটা সবগুলো লাইব্রেরিতে এখন অ্যাভেলেবেল না, এটা একটা সমস্যা, মানে বইটা যেহেতু নতুন আপডেট হয়েছে, তো সো এই জন্য সবগুলো লাইব্রেরিতে এখনো সেভাবে এসে পৌঁছায়নি। সো সেই হিসাবে তুমি এই বইটা ফলো করতে পারো। যদিও অনেকগুলো কলেজ এই বছর দেওয়ার কথা, এখানকার যিনি রাইটার আছে ওনার সাথে আমার ডিরেক্ট যোগাযোগ হয়েছে, কথা বলেছে আমি, উনি বললেন যে অনেকগুলো কলেজে এই বইটা নাকি বুক লিস্টে দিবে, এখন দেখা যাক দেয় কিনা। বাট দিস ওয়ান, মানে এই বইটা হচ্ছে এগুলোর মধ্যে ভালো। তবে আবারও বলছি, রূপন্তী পাবলিকেশন, সিস্টেমস, অক্ষরপত্র তারা কোনো অংশে খারাপ না। এস ও আহমেদ স্যারের বইয়ের খারাপ দিক কোনো নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে ম্যাথ কম থাকে। বাট রূপন্তী, সিস্টেমস, অক্ষরপত্র এগুলাতে মোটামুটি ভালোই ম্যাথ থাকে। তবে রূপন্তী সিস্টেমস এর মানে হচ্ছে সোর্স, মানে আমি যদি বলি নাম্বার অফ ইনফরমেশন বা নাম্বার অফ প্রবলেম, অঙ্কের সংখ্যা, সেই হিসাবে আমি এই দুইজনকে, রূপন্তী আর হচ্ছে সিস্টেমস, এই দুইটাকে আমি এগিয়ে রাখি সবসময় হচ্ছে অক্ষরপত্র থেকে। অক্ষরপত্র ভ্যারিয়েশন একটু কম পেয়েছে আমার কাছে মনে হয়েছে, বাট অক্ষরপত্রের অঙ্কগুলো যথেষ্ট ভালোভাবে সাজানো আর কি। তুমি এই কয়টা, মানে এখানে যে কয়টা বইয়ের নাম লেখা আছে, বোর্ডের কথা চিন্তা করলে তুমি এস ও আহমেদ স্যারের বই দিয়ে বোর্ড কাভার করে ফেলতে পারবা, দ্যাট উইল নট বি বিগ ইস্যু। তোমার হয়তো মাইনর সমস্যা হবে, মানে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে, মানে এ প্লাস যেটা আর কি বললে এখন গোল্ডেন, সেটার জন্য এস ও আহমেদ স্যারের বই তোমার যথেষ্ট। বাট তুমি যদি নাম্বারের কথা চিন্তা করো যে না আমি নাম্বারে এগিয়ে থাকতে চাই, কারণ নাম্বার একটা বড় ইস্যু হয়ে যাবে তোমার অ্যাডমিশন টেস্টে যাওয়ার সময়, কারণ এখনই অলরেডি বুয়েট করে যখন পরীক্ষা নাই, নাম্বারের উপরে এটা প্রায়োরিটি অনেক বেশি দেয়। সো তুমি যখন ওই জায়গাটাতে চিন্তা করবা, তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন ম্যাথে 85 পাওয়ার, একজন 95 পাওয়ার, দুইজনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক থাকবে। শুরুতে পরীক্ষা দেওয়ার রিকোয়ারমেন্টেই সে হচ্ছে দেখা যাচ্ছে পিছায় পড়ছে আর কি, অনেক মানুষের পরীক্ষা দেওয়ার রিকোয়ারমেন্ট নাও থাকতে পারে। সো নাম্বারের কথা চিন্তা করলে এস রহমান স্যারের বইটা পড়ে আসলে ওই লেভেলের নাম্বার তোলাতে একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে তোমাকে একটু এক্সট্রাঅর্ডিনারি কোনো বইয়ের দিকে আগাতেই হবে।
সো ইন দ্যাট কেস যদি ওই সিচুয়েশনের সাথে আমি তুলনা করি, তাহলে ডেফিনেটলি এস আহমেদ স্যারের তুলনায় আমরা রূপন্তী পাবলিকেশন বা সিস্টার্স এই বইগুলোর কথা চিন্তা করতে পারি। আর ওই যে বললাম, যদি ওভারঅল তুমি চিন্তা করো যে না আমি সবকিছুর ঊর্ধ্বে এমন একটা বই চাচ্ছি যে বই আমাকে কমপ্লিট গাইডলাইন দিবে, ইন দ্যাট কেস তুমি হাসান বুক হাউসের বইটার উপরে ডিপেন্ড করতে পারো। সো হাসান বুক হাউসের বইটা ইজ এ ভেরি ভেরি গুড অপশন। ঠিক আছে, রিসেন্টলি আসছে, ওইভাবে নাম শোনা যাচ্ছে না, বাট আমার ওভারঅল সবগুলা বই আমার কাছে আছে, আমি সবগুলা বই আমি নাড়াচাড়া করে দেখেছি। দিস ওয়ান ইজ মাচ মাচ বেটার। সো আই থিঙ্ক তুমি যদি বইয়ের অপশনের কথাই চিন্তা করো, তাহলে হচ্ছে এই তিনটা বই, আর হচ্ছে এস এম স্যারের বইটা, যেটা তো আমি বললাম যে এস এম স্যারের বইটা বোর্ড অ্যাপ্রুভ, মানে ইয়ে অ্যাপ্রুভ করে, অনেকগুলো কলেজে অ্যাপ্রুভ করে, সেই হিসাবে কিনতে হবে। সো তুমি তিনটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই কালেকশন রাখতে পারো। আচ্ছা, এখন আসো, বই তো আমি কখনোই বলবো না যে অনেকগুলো বই কিনো, তিনটা বই কিনবো আমি, কিনো, আমি এটা চাই না, যে কোনো একটা বই কিনো। আমি কিভাবে করাবো, আমি কোন বই ফলো করাবো? ওয়েল বেসিক্যালি আমি এমন ভাবে পড়াবো, আমি একসাথে এখানে সবকটা বই ফলো করাবো তোমাকে, 3 6টা রাইটার বই। কিরকম? আমি সেই 6টা রাইটারের বই মিলাই যত টাইপের অঙ্ক হতে পারে একটা চ্যাপ্টার থেকে, বা যত ধরনের অঙ্ক দরকার, এই যত ধরনের অঙ্কর সবগুলা টাইপ আমি ক্লাসে কভার করার চেষ্টা করব। সো কারো কাছে যদি অনলি এস আহমেদ স্যারের বই থাকে, তারও হতাশ হওয়ার কিছু থাকবে না, কারণ সে অ্যাকচুয়ালি আমার ক্লাস করলে, এবং আমি প্র্যাকটিস শিট প্রোভাইড করব। মানে একটা তো হচ্ছে ক্লাস শিট, যেটা হচ্ছে আমরা বলি লেকচার শিট, যেটা হচ্ছে প্রতিদিন ক্লাসে আমি যা করাবো এটা তো শিট দিয়ে দিচ্ছি, অনলাইনের ক্ষেত্রে বলছি। অফলাইনে তো তোমরা ক্লাসে নিজে তুলছো তখন। ইভেন চ্যাপ্টারটা শেষ হলে, পুরো চ্যাপ্টারটা যখন শেষ হবে, এই পুরো চ্যাপ্টারের উপর আমি একটা প্র্যাকটিস শিট প্রোভাইড করব। এই প্র্যাকটিস শিটে মোটামুটি সবগুলা রাইটারের বইয়ে যত ধরনের অঙ্ক আছে, যত টাইপের কোশ্চেন হতে পারে, এবং ওর বাইরে যত ধরনের বোর্ডে ভ্যারিয়েশন আসতে পারে প্র্যাকটিসের জন্য, এই সবগুলারই মোটামুটি একটা সামারি ওই প্র্যাকটিস শিটের মধ্যে তুমি পাবা। সো কেউ যদি মনে করো ওকে ফাইন, আমি এই এস আহমেদ স্যারের বইটাই রাখতে চাচ্ছি, আমি মোটা বই কিনবো না, বাকি বইগুলো তো অনেক মোটা। সো আমাদের এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আমরা বই মোটা দেখলে একটু ভয় পাই, কারণ মোটা বই মানে পড়া মনে হয় অনেক বেশি, এই ধরনের হচ্ছে কিছু সাইকোলজি কাজ করে আমাদের। সো কারো যদি হচ্ছে এরকম ভীতি থাকে যে না বই বেশি মোটা, সো আমার জন্য হচ্ছে এটা একটু টাফ হয়ে যায়, তাহলে সে সমস্যা নেই, তুমি এস আহমেদ স্যারের বই কিনো, বা কলেজ থেকে যেটা বলবো সেটা কিনো, প্যারালালি আমার প্র্যাকটিস শিটটা তুমি ফলো করবা, আমার ক্লাস ফলো করবা, দ্যাট উড বি এনাফ। আমি ক্লাসে যা পড়াবো তুমি একদম নিশ্চিত থাকবো, আমি ক্লাসে যা পড়াবো, তুমি যদি আমার পড়ানোগুলার 80% মাথায় নিতে পারো, আমি 100% বলছি না, 60 to 70 to 80% যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি একদম শিওর থাকবা, যদি তুমি মাথায় রাখতে পারো 70 to 80%, তুমি নিশ্চিত থাকবা তুমি অবশ্যই বোর্ডে তো তুমি ভালো হবেই, তোমার রেজাল্ট আশা করা যায়, সাথে তুমি অ্যাডমিশন টেস্ট গুলোতে যথেষ্ট তোমার প্রিপারেশন আগায় থাকবে আর অন্য 10 জনের থেকে। আর অন্য 10 জনের থেকে, অন্য যে কোনো ভালো কলেজের স্টুডেন্টের থেকে, ভালো কলেজের স্টুডেন্টের তুলনায় তোমার প্রিপারেশন অতখানি আগায় থাকবে আর কি। বাট প্রোভাইডেড দ্যাট তোমাকে অবশ্যই হচ্ছে আমার ক্লাস রেগুলারলি ফলো করার চেষ্টা করতে হবে, এবং আমি ক্লাসে যা পড়াই সেগুলো হচ্ছে রেগুলারলি দেখার চেষ্টা করতে হবে। এইটা যদি তুমি হচ্ছে ফলো করতে পারো, মানে আমি যা পড়াবো এগুলো যদি তুমি পড়ো, আমি আবার বলছি আমার পড়ানোর বাইরে নতুন কিছু এক্সট্রা কোনো বই তোমাকে দেখার দরকার পড়বে না। আমি যে যা যা বলে দিচ্ছি, যেগুলো দেখতে বলছি, তুমি যদি এগুলাই ফলো করো, ইট উইল বি মোর দেন সাফিসিয়েন্ট। তোমার যতটুকু দরকার তার চেয়েও বেশি হবে তোমার সেই ক্ষেত্রে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে হচ্ছে জাস্ট লেগে থাকতে হবে। এই লেগে থাকাটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং কাজ, কারণ হচ্ছে ডেইলি, এখন হয়তো প্রথম 2 মাস যতদিন তোমার কলেজ চলবে না, তুমি হয়তো ফুল ছটলে পড়াশোনা করতে পারবা, কিন্তু কলেজ শুরু হলে একটু সমস্যা হয়ে যায়, কারণ তখন হচ্ছে সারাদিন ক্লাস করা, পরিশ্রম ফুল, যদি আমাদের করোনা সিচুয়েশন রিকভার করে ফেলে আমাদের সেভাবে, তাহলে তো ফুল ছটলে ক্লাস শুরু হবে। সো ফুল ছটলে যখন ক্লাস শুরু হবে, তখন ডেফিনেটলি হচ্ছে এক ধরনের প্রেশার কাজ করে, শারীরিক পরিশ্রম, সারাদিন ক্লাস টাস করে এসে ওইরকম এফোর্ট ইয়ে করাটা পারা যায় না আসলে। বাট যদি তুমি ওই সময়ও রেগুলারিটি মেনটেন করে একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করতে পারো, নট লাইক যে আমি তোমাকে বলছি 5 6 ঘন্টা ডেইলি পড়ো, নট লাইক দ্যাট, বাট অ্যাটলিস্ট 2 ঘন্টা জাস্ট হচ্ছে ডেইলি যা পড়ানো হচ্ছে, যা করা হচ্ছে, এগুলো যদি তুমি এফোর্ট দিতে পারো, ইট উইল বি মোর দেন এনাফ। এইচএসসি তে মনে রাখবা, খারাপ করার পিছনে মেইন সমস্যা হচ্ছে একটা স্টুডেন্ট স্কুলে যত পরিমাণ এফোর্ট দিয়ে পড়ে, এইচএসসি তে এসে ওই পরিমাণ এফোর্ট দিতে পারে না, বিভিন্ন কারণে হোক, তার মনোযোগ ডাইভার্ট হয়ে যায়, বা হচ্ছে দেখা গেল অনেকের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে যে আমি তো কলেজে উঠেছি, এখন বড় হয়ে গেছি, সো আগের মতো তো ছোটবেলার মতো এত পড়ার দরকার নাই আমার, সেরকম বিভিন্ন ধরনের উল্টাপাল্টা সাইকোলজি এসে মাথার মধ্যে বসে, দেন হচ্ছে দেখা যায় যে হচ্ছে সে ট্র্যাক হারাই ফেলে আর কি। এট এন্ড অফ দ্য ডে আমি এটা বলবো যে তুমি আগেও স্কুলে যেভাবে পড়তা, ঘন্টা ধরে ডেইলি পড়া, ডেইলি পড়া, ডেইলি পড়তা, এখনো তোমাকে ডেইলি পড়া, ডেইলি পড়ার অভ্যাসটা করতে হবে। যদি তুমি এই অভ্যাসটা করো,
তাহলে তুমি লিখে রাখতে পারো যে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কোনো জায়গা নাই, তুমি কখনোই রেজাল্ট খারাপ করতে পারবে না। বাট তোমাকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে, একটা প্ল্যানিং ওয়েতে যেতে হবে যে তোমাকে কি কি করতে হবে ডেইলি। সো বেসিক্যালি তুমি যদি চিন্তা করো আপাতত তোমার কাজ কি এই মুহূর্তে তুমি চাইলে বই কিনতে পারো। আবার যদি মনে করো যে বই কিনবা না, আমার ক্লাস নোট এবং প্র্যাকটিস শিট যেটা আমি প্রোভাইড করবো চ্যাপ্টার শেষে, সেটার উপরে হচ্ছে তুমি ডিপেন্ড করে থাকতে চাও, দ্যাট উড বি অলসো এনাফ। আমি এখনই বই কিনতে বলছি না, কারণ আমি যেভাবে পড়াবো এবং চ্যাপ্টার গুলো শেষ হওয়ার সময় আমি যে প্র্যাকটিস শিট প্রোভাইড করবো, ইট উইল বি মোর দেন সাফিসিয়েন্ট। এরপরে তুমি যদি সাথে তারপর আস্তে সুস্তে বই কিনে তারপর বইয়ের সাথে হচ্ছে আমার পড়াগুলো যদি তুমি মিলাই দেখতে পারো, তখন তুমি অ্যাকচুয়ালি আমার এই যে কথাগুলো বলছি এগুলো তুমি সব মিল পাবা, যে হ্যাঁ আসলেই ব্যাপারটা এইরকম কিনা যেটা আমি বলছি, নাকি হচ্ছে জাস্ট বিষয়টা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য বলা আর কি। তো যাই হোক, মোটামুটি ভাবে আমাদের বেসিক যে কথাবার্তা ছিল এইগুলা হচ্ছে এই পর্যন্তই আর কি। কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে এই রিলেটেড বা এই সংক্রান্ত তাহলে করতে পারো। আদারওয়াইজ হচ্ছে আমরা আমাদের আজকে যে টপিক ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা ইন্ট্রোডাক্টরি শুরু করবো আর কি আজকে। ওকে, ম্যাট্রিক্স ফার্স্টে হচ্ছে এটার প্রথম যে জিনিসটা আমরা মাথায় রাখবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আবিষ্কারক কে ছিলেন বা ম্যাট্রিক্সের জনক কে ছিলেন। সো ম্যাট্রিক্সের জনক একজনই যিনি ছিলেন আর কি, উনি একজন ম্যাথমেটিশিয়ান ডেফিনেটলি। ওনার নাম হচ্ছে জেমস জোসেফ সিলভাস্টার। সিলভাস্টার ওনাকেই বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের জনক, এবং উনি এটা করেন হচ্ছে 1850 সালে। ফার্স্ট হচ্ছে উনি এত সালে হচ্ছে ম্যাট্রিক্সের কনসেপ্টটা নিয়ে আসে। এরপর আর্থার কেলে, তারপর হচ্ছে আর্থার কেলে, তারপর হচ্ছে হাইজেনবার্গ, অনেকেই হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে অনেক কাজ টাজ করে বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করেছে আর কি। বাট উনি হচ্ছে ফার্স্ট যিনি হচ্ছে এই কনসেপ্টটা বা আইডিয়াটা নিয়ে আসে। এখন আমরা যদি একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছি, একদম নতুন, সো মাথায় রাখবো যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি, হোয়াট ইজ ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথমত হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা আসলে যদি আমরা সেভাবে দিতে চাই তাহলে হচ্ছে এইভাবে বলা হয় যে এক বা একাধিক সংখ্যা বা রাশিকে যদি সারি বা কলামে বা শুধু সারি বা কলামে সাজানো হয় তাহলে যে বিন্যাস পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। আমি আবার বলছি যে এক বা একাধিক এক বা একাধিক রাশিকে এক বা একাধিক রাশিকে অথবা সংখ্যাকে এক বা একাধিক রাশি বা সংখ্যাকে যদি সারি ও কলামে অথবা শুধু সারি অথবা সারি বা শুধু কলামে কলামে আয়তাকারে, রেক্ট্যাঙ্গুলার শেপ আর কি, আয়তাকারে বা বর্গাকারে, আয়তাকারে বা বর্গাকারে যদি হচ্ছে সাজানো হয় সাজানো হয় তবে যে এই সাজানোটাকে আমরা বলে থাকি হচ্ছে বিন্যাস, তবে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের ডেফিনেটলি বাংলা কোনো মিনিং নাই, ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সে, তাকে ম্যাট্রিক্স বলে। এখন ধরো এই যে বলেছে এক বা একাধিক রাশি বা সংখ্যা, এগুলো আসলে হচ্ছে কিরকম, যেমন ধরো আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা সবাই ক্লাস 9-10 সেট পড়ে আসছি, পরে শর্ট সিলেবাস আমাদের বাদ পড়েছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট আমরা সবাই সেট পড়েছি, কারণ শুরু হচ্ছে সেট দিয়ে 9-10 ম্যাথ। তো আমরা সেটে পড়েছিলাম, সেটের সংজ্ঞা ছিল সুনির্দিষ্ট সংগ্রহ।
এবং সেটটাকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম, এবং সেটের মধ্যে শুধুমাত্র সারি থাকতো, কমা দিয়ে দিলে একটা পর একটা লিখে যেতাম। ম্যাট্রিক্সটা হচ্ছে এক ধরনের সেটেরই ব্যাপার, কিন্তু ম্যাট্রিক্সে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ বা সুবিধা পাবা যেটা তুমি সেটে পাবা না। যেমন ধরো একটা বেসিক এক্সাম্পল আমি যদি দিই, চিন্তা করো তোমরা, যে ধরো আমি তোমাকে বললাম যে তুমি তোমার ক্লাসরুমে 60 জন স্টুডেন্ট আছে, সাপোজ 6টা বিষয়ে পরীক্ষা হয়েছে। তাই আমি বললাম এই 60 জনের 6টা বিষয়ের যে নাম্বার গুলো পাওয়া গেছে এগুলা তুমি একটা সেট আকারে লিখো। তাহলে চিন্তা করো তোমার কিন্তু যদি প্রতিটা স্টুডেন্টের জন্য 6টা করে নাম্বার লিখতে যাও, প্রতিটা স্টুডেন্টের জন্য 6টা করে নাম্বার, 6 বিষয়, তাহলে তোমার স্টুডেন্ট 60টা, তাহলে 60টা সেট লাগবে। আবার তুমি যদি মনে করো যে না আমি একটা সাবজেক্টে 60 জনের নাম্বার গুলো লিখবো, তখন তোমার 6টা সেট লাগবে, কারণ সাবজেক্ট হচ্ছে 6টা। তো যেভাবেই হিসাব করতে যাও না কেন তোমার সেট হয় 6টা লাগছে নয় 60টা লাগছে, তুমি কিন্তু পুরো কাজটা একটা সেট দিয়ে করতে কখনোই পারবা না। তার মানে এখানে সমস্যা যেটা হচ্ছে সে তোমার ডাটাগুলো রাখার জন্য, কালেক্ট করে রাখার জন্য তোমার হচ্ছে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ সেট বেড়ে যাচ্ছে। বাট ম্যাট্রিক্স হচ্ছে এখানে ম্যাট্রিক্সের ক্রেডিট, বা তুমি যদি বলো ম্যাট্রিক্স আসলে কোন সেন্সে খুব মানে হচ্ছে ইফেক্টিভ, ম্যাট্রিক্স ইফেক্টিভ হচ্ছে এখানে এই 60 জন স্টুডেন্টের 6টা বিষয়ের নাম্বারকে ম্যাট্রিক্স সুন্দরভাবে একটা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে দেওয়া যাবে, অনলি একটা ম্যাট্রিক্সের সাহায্যে, সারি বা কলাম আকারে। সেটা কিরকম? যেমন ধরো প্রথমত হচ্ছে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে, এটা মনে রাখবো। ম্যাট্রিক্সকে প্রকাশ করা হবে, ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় হচ্ছে 3টা বিশেষ চিহ্ন দিয়ে। হয় হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, অথবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, অথবা হচ্ছে ডবল ডাক ইউজ করতে হয়। 3টা যে কোনো একটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশক হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা এইভাবে বলতে পারি যে এ বি সি ডি এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সে আমরা যদি দেখি যে এখানে দুঃখিত, এই ম্যাট্রিক্সের ভিতরে আমরা হচ্ছে এখানে এই যে এ বি সি ডি এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এদের একটা নাম আছে। এই এ বি সি ডি এগুলাকে আমরা বলি হচ্ছে ভুক্তি বা উপাদান, ভুক্তি বা উপাদান। সো ভুক্তি বা উপাদান হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি এইভাবে লিখি যে ভুক্তি বা উপাদান, ইংলিশ টার্মটা হচ্ছে এলিমেন্ট। সো ভুক্তি বা উপাদান হচ্ছে এভাবে বলা হয় যে যে সকল সংখ্যা অবলিক রাশি দ্বারা ম্যাট্রিক্সটি গঠিত, ম্যাট্রিক্সটি গঠিত হয়, গঠিত হয়, তারাই হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বা হচ্ছে রাশি। এখানে এ বি সি ডি হচ্ছে একটা ভুক্তি। তো এখন যেটা বলছিলাম যে আমি 60 জন স্টুডেন্টের ক্ষেত্রে কিভাবে একটা ম্যাট্রিক্স দিয়ে তৈরি করতে পারবো। ধরো আমি স্টুডেন্ট 60 জনের জায়গায় কমাই একটা স্যাম্পল দেখাতে চাচ্ছি। ধরো তোমার কাছে 5 জন স্টুডেন্ট আছে এবং 5টা সাবজেক্ট আছে। ধরো একটা সাবজেক্ট হচ্ছে বাংলা, একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, একটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আর একটা সাবজেক্ট হচ্ছে ধরো ফিজিক্স, আর একটা সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। সো 5টা সাবজেক্ট আছে এবং 5টা সাবজেক্টে 6 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। তাহলে ধরো এইখানে হচ্ছে মিস্টার এই বরাবর হচ্ছে কামাল আছে। সো আমাদের নাম্বার গুলো আমি এখানে লিখলাম যে এখানে 10 পেয়েছে, এখানে 15 পেয়েছে, ক্লাস টেস্ট এখানে 25, এখানে পেয়েছে সে 0, এখানে পেয়েছে সে হচ্ছে 15, 30-এ। এরপর ধরো জামাল, সো জামালের জন্য হচ্ছে আমি লিখলাম জামাল এখানে পেয়েছে মনে করো 9, এরপর হচ্ছে 18, এখানে পেয়েছে হচ্ছে 22, এখানে পেয়েছে হচ্ছে 15, এখানে পেয়েছে হচ্ছে 0। সো কামাল জামাল, তারপর ধরো হচ্ছে আমরা যদি বলি হাবিব। সো এইরকম ভাবে আমি হাবিবের নাম্বার লিখলাম, ধরো 10 2 25 30 10। সো আরো একজন স্টুডেন্ট ধরো আমি নিলাম মিস্টার এক্স, এক্স পেয়েছে হচ্ছে 0 5 0 10 0, সে ভালো পড়াশোনা করে না আর কি, যাই হোক। সো এইভাবে খেয়াল করো এই পাশে যে নামগুলা এগুলো আমি বোঝার জন্য লিখেছি, দিন শেষে কিন্তু নামগুলো আমি মুছে দিব, দিন শেষে আমি এই সাবজেক্টের নামগুলো মুছে দিব, এগুলো কিছুই লেখা রাখবে না। এই যে ম্যাট্রিক্সটা যেটা আমার কাছে থেকে গেছে এটাই কিন্তু আমার পুরা 4 জন স্টুডেন্টের 5টা বিষয়ের নাম্বার প্রকাশ করছে। আমার খালি মাথায় রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে যে কলাম বরাবর কি রয়েছে। যেমন এটা একটা কলাম, তারপর এটা একটা কলাম, আমরা কলাম সবাই চিনি, উপর থেকে নিচে যেগুলো যেগুলো হচ্ছে আমরা বলি উলম্ব, ওগুলোকে হচ্ছে আমরা বলি কলাম। সো দিস আর দ্য কলাম, বা কলামের বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি স্তম্ভ। সেগুলো হচ্ছে আমাদের কলাম বা স্তম্ভ, স্তম্ভ বা কলাম। আর আমরা জানি এই বরাবর যারা আছে এরা হচ্ছে আমাদের এক একটা করে সারি, এটা একটা সারি, এটা একটা সারি,
এটা একটা সারি, এটা একটা সারি। তো এইগুলোকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে রো বা সারি, রো বা সারি। সো কলাম বরাবর আমার কি ডাটা আছে এটা আমাকে মাথায় রাখতে হবে। সো কলাম বরাবর আমরা অ্যাকচুয়ালি সাবজেক্ট রেখেছি। যদি আমরা চিন্তা করি কি কি সাবজেক্ট রেখেছি আমরা, বাংলা, তারপরে ছিল হচ্ছে গণিত, এইভাবে ফিজিক্স। আর রো বরাবর আমি লিখেছি হচ্ছে মানুষের প্রাপ্ত নাম্বার গুলো। সো খেয়াল করো পুরো জিনিসটা কিন্তু আমি একটা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে দিলাম এবং ম্যাট্রিক্সের একটা নাম দিয়ে দিলাম এ। সো এই ম্যাট্রিক্সে আমাদের তাহলে যে ভুক্তিগুলো রয়েছে, এই ভুক্তিগুলো কি রিপ্রেজেন্ট করছে? এই ভুক্তিগুলো রিপ্রেজেন্ট করছে 4 জন স্টুডেন্টের 5টা বিষয় প্রাপ্ত নাম্বার। এখন ম্যাট্রিক্সের এখানে সারি কয়টা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো যে এখানে রো বা সারি হচ্ছে আমাদের 4টি। আর হচ্ছে কলাম বা স্তম্ভ কয়টা? কলাম বা স্তম্ভ হচ্ছে আমাদের এখানে 5টি। সো মিলিয়ে দেখো এবার সংজ্ঞাতে আমরা কি লিখেছিলাম। সংজ্ঞাতে আমরা লিখেছিলাম এক বা একাধিক রাশি বা সংখ্যাকে যদি সারি ও কলামে অথবা শুধু সারি বা শুধু কলামে আয়তাকারে বা বর্গাকারে সাজানো যায়, তবে সেই যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো এখানে এক বা একাধিক সংখ্যা বা রাশি রয়েছে, তাদেরকে আমরা আয়তাকারে সারি বা কলামের মাধ্যমে আয়তাকারে বা বর্গাকারে সাজাচ্ছি। এখানে আয়তাকার কেন বলছি? কারণ এখানে আমার রো আর কলামের সংখ্যা সমান না। যদি সমান থাকতো, ফর এক্সাম্পল আমার এইরকম ছিল যে ধরো 2, 4, 3, 6, 9, 1, 2, 1, তাহলে এখানে সারির সংখ্যাও 3টা। যদি আমরা দেখি এভাবে 3টা সারি আছে। আবার এটা কলামের সংখ্যাও 3টা উপর থেকে নিচে হিসাব করলে। সো এইটাকে আমরা তখন সেক্ষেত্রে বলছি বর্গাকার। এটাকে আমরা বলছি বর্গাকার, কারণ সারি এবং কলামের সংখ্যা হচ্ছে এখানে সমান। রো নাম্বার ইকুয়াল টু হচ্ছে আমার কলাম নাম্বার ইকুয়াল টু হচ্ছে আমার 3। আর এখানে রো আর কলাম নাম্বার সমান না, সো এই জন্য আমরা এটাকে বলছি আয়তাকার, আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার। তো এভাবে আয়তাকার আকারে সাজালে আমরা যে বিন্যাসটা দেখতে পাই, এই বিন্যাসটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার ডাটা সেভ করে রাখার একটা টেকনিক। কোথায় ব্যবহৃত হয়? ম্যাট্রিক্সের টেকনিক ব্যবহৃত হয় কোথায়? তোমার মোবাইল, কম্পিউটার, তারপরে হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, মানে যত ধরনের তুমি ডিজিটাল ডিভাইস দেখো সবগুলোতেই কিন্তু ডাটা স্টোর করে ম্যাট্রিক্সের পদ্ধতির সাহায্যে। কারণ ওইখানে যদি সেভ ব্যবহার করে ডাটা রাখতে যাই তাহলে এত বেশি পরিমাণে তোমার মেমোরি খরচ হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আর ডিজিটাল ডিভাইস গুলোতে মেমোরি যে কতটা ইম্পর্টেন্ট এটা যখন তুমি আইসিটি পড়তে যাবা আরো ভালোভাবে জানতে পারবা আর কি। কারণ একটা ডিভাইসের মেমোরির কারণে কত বেশি পরিমাণের খরচ ওঠানামা করে। এমনিতে তো জানো যে মোবাইলের র্যাম বেড়ে গেলে বা র্যামের সাইজ বেড়ে হলে মোবাইলের দাম বেড়ে যায়। র্যাম কেন বাড়ায় যায়? জাস্ট হচ্ছে বিকজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য। তো যাই হোক, ম্যাট্রিক্সের সবচেয়ে বড় সুবিধা বা অ্যাডভান্টেজ হচ্ছে সে প্রচুর পরিমাণে ডাটা স্টোর করে রাখার ক্ষমতা রাখে একটা ম্যাট্রিক্সের মধ্যে আর কি। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাট্রিক্সের প্রথম বেসিক পরিচয় আর কি। এখন আসো আমরা প্রথম যে বিষয়টা পড়েছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। এখন এই ভুক্তিগুলার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে পজিশন গুলা, ভুক্তির পজিশন গুলা। ভুক্তির পজিশন গুলা বলতে কিরকম? আচ্ছা, পজিশনে যাওয়ার আগে আমরা যদি হচ্ছে এটার মাত্রা সম্পর্কে জানতে চাই, যে ম্যাট্রিক্সটার মাত্রা কি। একটা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার নামের একটা শব্দ আছে। মাত্রা বা অর্ডার। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্সের মাত্রা বলতে বোঝানো হয় যে এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা। মাত্রার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পর্যায় বলে অনেক সময়। ম্যাট্রিক্সটার পর্যায় কত, ইংলিশ টার্মটা হচ্ছে অর্ডার। সো পর্যায় বা অর্ডারটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা। সো জিনিসটা এভাবে লেখা হয় যে যদি কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা m ও কলামের সংখ্যা n হয়, তবে মাত্রা হবে m n। আচ্ছা, m গুণ n, কিন্তু m গুণ n পড়া যাবে না, এটাকে পড়তে হবে হচ্ছে এভাবে m বাই n। পড়ার সময় এভাবে পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে হচ্ছে এভাবে, পড়তে হবে এভাবে, আর লিখতে হবে হচ্ছে এভাবে। এটা হচ্ছে লিখার টেকনিক, লিখতে হবে হচ্ছে এভাবে। অর্ডারটাকে সবসময় লিখতে হবে এভাবে, m গুণ n। পড়ার সময় পড়তে হবে m বাই n। যেমন এখন যদি আমাকে কেউ বলে যে এটার মাত্রা কত, আমি কিন্তু ইজিলি বলতে পারবো এর মাত্রাটা হচ্ছে আমাদের কত। এর মাত্রাটা হবে হচ্ছে আমাদের সারি আছে হচ্ছে এখানে 4টা, কলাম আছে হচ্ছে এখানে 5টা। তাহলে আগে সবসময় সারিটা লিখতে হবে, তারপরে হচ্ছে কলামটা লিখতে হবে। মনে রাখবা লেখার ক্ষেত্রে, মাত্রা লেখার ক্ষেত্রে নিয়ম বা সিস্টেম হচ্ছে মাত্রা লেখার
নিয়ম যদি আমরা বলি তাহলে মাত্রা লেখার নিয়ম হচ্ছে প্রথমে সারির সংখ্যা গুণন কলামের সংখ্যা। এটার কখনো উল্টা করা যাবে না, মানে তুমি প্রথমে কলামের সংখ্যা লিখলা, যে কলামটা বড় আছে আগে কলাম লিখে দিই, তারপর সারিটা লিখবো, সারির সংখ্যা লিখবো, নেভার, ভুল হবে। এটা প্রিডিফাইন করা। কে ডিফাইন করে দিয়ে গেছে? মনে করতে পারো যে জোসেফ সিলভাস্টার, যিনি ছিলেন বস, যিনি হচ্ছে ম্যাথের মানে ম্যাট্রিক্সের জনক আর কি, আমাদের এই চ্যাপ্টারের বস। সো উনি হচ্ছে এটা বলে দিয়ে গেছেন। সো প্রথমে সারির সংখ্যা তারপর কলামের সংখ্যা লিখতে হবে। সো এই ম্যাট্রিক্সটির মাত্রা হচ্ছে আমাদের 4/5, 4টা রো। তাহলে এইটা ম্যাট্রিক্সের, এটা যদি মাত্রা লিখতে চাই আমরা, সাপোজ এটা স্কোয়ার ম্যাট্রিক্স, সো এটার মাত্রা যদি আমরা লিখতে চাই, এটার মাত্রা হবে হচ্ছে 3/3, 3টা সারি 3টা কলাম আছে আর কি। ওকে, সো মাত্রার ব্যাপারটা মোটামুটি আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এমন যদি হয় যে ধরো আবার এরকম একটা ম্যাট্রিক্স আছে, অনলি 3, আর কেউ নাই, ভিতরে একটাই আছে, তাহলে এর মাত্রা যদি আমরা লিখতে চাই, এর মাত্রা কি হবে? এখানে সারি একটা, কলাম একটা, তাহলে 1/1। যদি এমন হয় যে এখানে 2, এখানে 3, তাহলে এখানে সারি কয়টা? বারবার বলছি, সারি হিসাবটা আমরা কিভাবে চিন্তা করবো? এই যে এই একটা, এই একটা, তাহলে সারি 2টা। আর কলাম কয়টা? এই ওভারঅল পুরোটা হচ্ছে একটা কলাম। তাহলে এটার মাত্রা যদি আমরা লিখতে চাই, আমরা মাত্রা লিখবো এটা 2/1, কারণ এখানে সারি 2টা আছে, কলাম একটা আছে। সো ইমাজিন যদি আমাদের এরকম থাকে যে 3, 2, 1, বলে এটা দেখতে পাচ্ছি এখানে সারি একটাই চোখে পড়ছে আমাদের, বাট কলাম সবসময় উপর থেকে নিচে হিসাব করবো, তাহলে উপর থেকে নিচে এরকম একটা, এরকম একটা, এরকম একটা। তাহলে এর মাত্রা যদি আমরা লিখতে চাই, এর মাত্রা লিখবো হচ্ছে আমরা 1/3, একটা সারি 3টা কলাম। সো হোপফুলি এটা ক্লিয়ার, এতদূর পর্যন্ত ক্লিয়ার। চলে আসি এবার আমরা হচ্ছে ভুক্তি, যে কথাটা আমরা বললাম, এই ভুক্তির পজিশন নিয়ে, ঠিক আছে? আমরা ভুক্তি বা এলিমেন্টের পজিশন, ভুক্তি অবলিক উপাদানের অবস্থান, এইটা নিয়ে হচ্ছে এখন আমরা কাজ করতে চাই, অবস্থান, এবং এটা কিভাবে ইয়ে করে সেটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এবার আসি ভুক্তি বা উপাদানের অবস্থান নির্ণয়। যেমন ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিল এরকম, যে a equal to 2, 3, 4, 5, 6, 7। এখন এই যে আমার উপাদানগুলা রয়েছে, এদের প্রত্যেকটার কে কোথায় আছে? যেমন আমি যদি বলি 3, কেউ কিন্তু খুঁজে পাবে না 3 কোথায় আছে, বা আমাকে জিজ্ঞেস করলো 3 এর পজিশন কোথায়, এই ম্যাট্রিক্স এর মধ্যে 3টা কোথায় আছে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে 3 এর পজিশনটা কোথায়, বলো, আমি কিন্তু এভাবে উত্তর দিব না যে ঠিক আছে তুমি হচ্ছে উপর থেকে বামে যাবা আর নিচ থেকে একটু উপরে যাবা, গেলে তুমি 3 এর দেখা পাবা। এভাবে বললে কিন্তু কাউকে বোঝানো খুব মুশকিল। তাহলে বোঝাবো কিভাবে? এখানে ওকে বোঝাবো অ্যাকচুয়ালি সারি এবং কলামের সংখ্যার মাধ্যমে। এই যে আমরা বলেছিলাম এখানে সারি ছিল হচ্ছে, যেমন এটার মাত্রা, এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে আমাদের 2টা সারি দেখতে পাচ্ছি আমরা, 3টা কলাম। সো রো এর সংখ্যা হচ্ছে আমাদের এখানে 2টা, এখানে রো এর সংখ্যা হচ্ছে 2টা, এন্ড কলামের সংখ্যা বা স্তম্ভের সংখ্যা হচ্ছে 3টা। সো চিন্তা করো, আমাকে যদি এখন কেউ বলে 3 কোথায় আছে, বেসিক্যালি আমি এইভাবে চিন্তা করব, এটা হচ্ছে আমার 1 নাম্বার রো, 1 নাম্বার রো, তাহলে 3 1 নাম্বার রোতে আছে। বাট 1 নাম্বার রো এর এই জায়গাতে কিন্তু সে নাই, যেমন এটা হচ্ছে আমার 1 নাম্বার কলাম। সো আমি যদি এইভাবে চিন্তা করি, জিনিসগুলোকে যদি লিখি এভাবে, সো এটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2, এটা হচ্ছে আমার কলাম 3, আর দিস ওয়ান ইজ আমার এটা হচ্ছে আমার রো 1, দিস ওয়ান ইজ রো 1, আর এটা হচ্ছে রো 2। সো এখন আমার জন্য পজিশনটা ব্যাখ্যা করা ইজি হয়ে যাচ্ছে, যে আমি বলবো 3 আছে 1 নাম্বার রো 2 নাম্বার কলামে। এখন এই 3 এর পজিশনটাকে লেখা হবে হচ্ছে এভাবে, a 1 2 1 2। সো a 1 2 মানে আমি বুঝে যাচ্ছি যে আমি 3 কে বোঝাচ্ছি, দুঃখিত, 3 কে বোঝাচ্ছি। কিভাবে 3 কে বোঝাচ্ছি আবার বলি, a 1 2 মানে এ, মনে রাখবা প্রকাশকটা লেখার সিস্টেম হচ্ছে এ আই জে দিয়ে বোঝায় সব সময়। আই মানে হচ্ছে, আই বুঝাবে হচ্ছে রো নাম্বার, কত নাম্বার রো, আর জে বুঝাবে হচ্ছে সব সময় কলাম নাম্বার, জে বুঝাবে হচ্ছে কলাম নাম্বার, কত নাম্বার কলাম। সো কত নাম্বার রো, কত নাম্বার কলাম। সো এ নিচে সাবস্ক্রিপ্ট, এর নিচে লেখার সিস্টেমটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট শব্দটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
কখন? যখন তুমি আইসিটি তে যাবা তখন। এই সাবস্ক্রিপ্ট দিয়ে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, পরীক্ষার কোশ্চেন আসে আর কি আইসিটি তে। এনিওয়ে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ওখানে টার্ম আছে। সো নিচে যে কোনো ছোট করে কোনো কিছু লেখা ওটাকে সাবস্ক্রিপ্ট বলে সবসময়। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, হচ্ছে আমাদের 1 2 দিয়ে হচ্ছে 3 বোঝাচ্ছে। সো আমাকে যদি এখন কেউ বলে যে খেয়াল করো এ 3 2, উত্তর হচ্ছে নাই, কোনো উপাদান নাই। কারণ 3 মানে হচ্ছে কয় নাম্বার রো? 3 নাম্বার রো। তোমার এখানে রো আছে 2টা, সো 3 নাম্বার রো তো নাই, সো কোনো উপাদান নাই। সো এখানে এই ম্যাট্রিক্সে এটা কোনো সম্ভব না। বাট যদি বলতো এ 2 3, তখন কাকে বোঝাতো? দেখো, প্রথমটা হচ্ছে আমার রো সংখ্যা, তাহলে 2 নাম্বার রো, তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো, এরপর হচ্ছে 3 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, তার মানে 7 কে বোঝাচ্ছে। তাহলে আমি এখানে বলতাম হচ্ছে 7। সো ভুক্তির পজিশন গুলোকে লেখার সিস্টেম হচ্ছে এরকম, আই এবং জে মাধ্যমে যেটা লিখে এবং নিচে সাবস্ক্রিপ্ট আকারে এভাবে লেখা থাকে আর কি। সো ধরো আমাদের হচ্ছে যদি এরকম কোনো সিচুয়েশন দেয়, খুব সিম্পল বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে তোমার এ আই জে এ এ আই জে 3 into 1 equal to 1 3 minus 7 হলে a 3 1 a 3 1 ও a 2 1 এর মান লিখো। তো ধরো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কি লিখবো এটা দেখতে চাচ্ছি। আচ্ছা, সো এইটার মানে হচ্ছে আমরা এখানে অলরেডি বলে দিয়েছি যে এখানে 3টা রো আর একটা কলাম আছে, A3 1, 3টা রো একটা কলাম আছে। সো 3 1 তার মানে হচ্ছে 3 নাম্বার রো, 1 নাম্বার 3 নাম্বার রো এর 1 নাম্বার কলাম বোঝাচ্ছে। তাহলে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এ হচ্ছে আমাদের 3 নাম্বার রো এবং এটাই আমার 1 নাম্বার কলামে আছে। তার মানে A31 অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে -7 কে, আর A21 মানে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার রো 2 নাম্বার রো, এই হচ্ছে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, তাহলে A21 আমাদেরকে বোঝাচ্ছে হচ্ছে 3 কে। তো এই হচ্ছে ঘটনা এই দুইটার ক্ষেত্রে মান, যে কত নাম্বার রো কত নাম্বার কলাম ছিল, দুইটা সংখ্যা ছিল। সো এই একটা আমরা এইভাবে লিখে দিচ্ছি, প্রথমটা রো দ্বিতীয়টা কলাম। এখন আমাদের ওই যে মনে কোশ্চেন আসতে পারে যে যদি দুইটা সংখ্যা হতো তখন কি করতাম? দুইটা সংখ্যা হলে তখন আমি কি করব বা কি করা উচিত? যদি তোমার কখনো সাধারণত একসাথে 3টা সংখ্যা থাকবে নিচে সাবস্ক্রিপ্টে, দ্যাট ইজ এ ভেরি রেয়ার থিং, কারণ এত বড় ম্যাট্রিক্স কোশ্চেনে লেখা খুব ডিফিকাল্ট। বাট যদি কখনো যে কোনো ইয়ের ক্ষেত্রে তুমি ধরো এরকম পেয়ে গেলা A23 1, ডেফিনেটলি গ্যাপ দিয়ে লিখতে হবে। যদি একসাথে থাকে তাহলে বোঝা যাবে না। A23 গ্যাপ দিয়ে লেখা মানে বোঝাচ্ছে 23 একটা সংখ্যা, 1 আর একটা সংখ্যা, দ্যাট শুড বি এ গ্যাপ। তাহলে আমি বুঝবো যে এটা দিয়ে বোঝানো হচ্ছে রো নাম্বার 23, রো নাম্বার 23 and কলাম নাম্বার 1, রো নাম্বার 23 and কলাম নাম্বার 1। তার মানে 23 নাম্বার রোর 1 নাম্বার কলামে যে আছে তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, যদি এটা এইভাবে লিখতো A2 3 1, তাহলে 2 এর সাথে এটা গ্যাপ দিয়ে লেখা হয়েছে, তার মানে এইটুকু একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, তার মানে এটা মানে বোঝাচ্ছে রো নাম্বার 2 and কলাম নাম্বার 31, কলাম নাম্বার হচ্ছে 31। সো তোমার যদি এবার দুইটা থাকে, সাপোজ A2 3 4 5, ডেফিনেটলি একটু গ্যাপ দিয়ে লিখতে হবে, তা না হলে এটা কনফিউজ করবে। সো একটু গ্যাপ দিয়ে লিখলাম 2 3 4 5। সো এই দুইটাকে আমি একটা মনে করছি, যেহেতু একটু গ্যাপ আছে 23 এর সাথে 45 এর, তার মানে আমি বুঝতে পারছি রো নাম্বার 22 and কলাম নাম্বার 45, এইভাবে বুঝাবে বিষয়টা। বাট আবার বলছি, তোমার এর নিচে সাবস্ক্রিপ্টে 3টা সংখ্যা লেখা সিচুয়েশন কখনোই আসবে না, কারণ দ্যাট উইল বি আ মেগা ম্যাট্রিক্স, অনেক বড় হয়ে যায়, এটা ওইটুকু জায়গার মধ্যে শেষ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, সো মোটামুটি ভাবে হচ্ছে আমরা এগুলো জানলাম। এবার হচ্ছে আমরা কয়েকটা প্রকারভেদ দেখে নিব ম্যাট্রিক্সের। হ্যাঁ, ম্যাট্রিক্সের প্রকারভেদের প্রথমত কোনো শেষ নাই, বাট আমরা কয়েকটা বেসিক প্রকারভেদ দেখবো ম্যাট্রিক্সের, বেসিক প্রকারভেদ। সো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, রো বা সারি ম্যাট্রিক্স। আচ্ছা, রো বা সারি ম্যাট্রিক্স কাকে বলে? মনে রাখবো এটা হচ্ছে যে ম্যাট্রিক্সে
শুধুমাত্র শুধুমাত্র একটি রো থাকে, শুধুমাত্র একটি রো থাকে, তাকে আমরা বলি হচ্ছে রো ম্যাট্রিক্স। যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা অলরেডি দেখে আসছি 1 2 3, এটা একটা রো ম্যাট্রিক্স। এখানে কলাম কয়টা আছে ইট ডাজন্ট ম্যাটার, কলামের সংখ্যা যতগুলো খুশি ততগুলো হতে পারে, কিন্তু রো একটাই থাকবে, রো একটা থাকবে। ইনফ্যাক্ট আরো বেটার হইতে বললে রো একটা থাকবে, কলাম একাধিক থাকবে আর কি। হ্যাঁ, রো একটা থাকবে, কলাম একাধিক থাকবে, কিন্তু কয়টা এটা বলা নাই, সো দুইটাও থাকতে পারে কলাম। এবং তাকাই দেখো এটার নাম কেন রো ম্যাট্রিক্স। ধরো আমি যদি তোমাকে বলি বলো তো এখানে 3টা কলাম আছে, খুব কষ্ট হবে তোমার বুঝতে, যে কাউকে বুঝাতে। তুমি বাইরে থেকে একটা সাধারণ মানুষকে নিয়ে আসো, একজন রিক্সা চালক বা এরকম নর্মাল শ্রেণীর লোককে নিয়ে এসে বলো যে এখানে 3টা কলাম আছে, সে কিন্তু সহজে বুঝতে পারবে না। বাট যে কেউ সহজে বুঝতে পারবে এখানে একটা রো আছে। সো রোটা আমার ফার্স্টে চোখে পড়ে এখানে এট এ গ্লান্স, এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে রো ম্যাট্রিক্স। তো যেখানে শুধুমাত্র একটা রো থাকে তাকে আমরা বলি হচ্ছে রো বা সারি ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আমাদের চলে আসে হচ্ছে কলাম বা স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স, ওকে। কলাম বা এটা স্তম্ভ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্স এ, যে ম্যাট্রিক্স এ শুধুমাত্র শুধুমাত্র একটি কলাম থাকে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকে সেটাকে বলা হয় হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেখতে চাই সেম জিনিসটাকে এবার আমি এভাবে লিখলাম 1 2 3, বলে এখানে রো 3টা আছে, বাট এটা বোঝানোটা মানে এট এ গ্লান্স প্রথম দৃষ্টিতে আমার কার দিকে চোখ যায়, ওকে যে কাউকে আমি সহজে বলতে পারি এখানে একটা কলাম হয়ে আছে, কারণ কলাম আমরা ঘরের মধ্যে প্রচুর দেখেছি, উপর থেকে নিচে স্ট্রেট আপ থাকে। বাট এখানে রো 3টা আছে, এটা বলা মানে বললে যে কারোর জন্য বোঝাটা বা চোখে ধরতে সমস্যা হবে, শুরুতে চোখে পড়বে না বিষয়টা। সো যেখানে শুধুমাত্র একটা কলাম আছে, রো একের অধিক আছে, তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সো রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এবার আসলে যদি এরকম কিছু হয় যে অনলি একটা আছে এইরকম, যেমন এটা, এর মাত্রা কত, এত, এর মাত্রা হচ্ছে 1/1, মানে এখানে অনলি একটা রো একটা কলাম, তাহলে সেটাকে আমি কি বলবো? ওকে, এটারও একটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেলিটন ম্যাট্রিক্স। আনফরচুনেটলি এটার কোনো বাংলা টার্ম নাই, বাংলা টার্ম এটা সিঙ্গেলিটন। সো এটা না হচ্ছে শুধুমাত্র, সিঙ্গেলিটন ম্যাট্রিক্স হচ্ছে মনে রাখবো শুধুমাত্র শুধুমাত্র একটি ভুক্তি, এটাকে আমরা বলি ভুক্তি বা উপাদান, একটি ভুক্তি বা উপাদান থাকলে। আর আমরা এভাবে বলতে পারি যে শুধুমাত্র শুধুমাত্র একটি সারি ও একটি কলাম থাকলে, শুধুমাত্র একটি সারি ও একটি কলাম থাকলে সেটাকে বলা হবে হচ্ছে সিঙ্গেলিটন ম্যাট্রিক্স। আচ্ছা, এর পরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, সো ইংলিশ টার্মটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে আয়তক্ষেত্র, আমরা আজকে আয়তক্ষেত্র দেখে আসছিলাম, মনে আছে এটাকে আমরা আয়তক্ষেত্রের সাথে তুলনা করেছিলাম আয়তকারের সাথে। তো আয়তকারের বৈশিষ্ট্য হচ্ছে সারির সংখ্যা কলামের সংখ্যা সমান হয় না, সারি এবং কলামের সংখ্যা হচ্ছে সমান হয় না। তাহলে এখানে শর্তটা বা সংখ্যাটা ওইরকম যে মনে রাখবো যে ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা অসমান, সারি ও কলামের সংখ্যা হচ্ছে অসমান, মানে সমান না, সেটাকে আমরা বলবো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। যেমন ফর এক্সাম্পল 1 2 3 4 5 6, আমরা এখানে দেখতে পাচ্ছি রো হচ্ছে আমাদের এখানে 3টা, রো 3, আর কলাম এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2টা। সো বেসিক্যালি এখানে রো নট ইজ ইকুয়াল টু কলাম, রো নাম্বার নট ইজ ইকুয়াল টু কলাম নাম্বার, তার মানে আমরা বলতে পারি যে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, ইহা একটা আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকটা বিষয় একটু মাথায় রাখবা, ম্যাট্রিক্স গুলোকে সবসময় একটা প্রতীক দ্বারা লিখতে হবে কিন্তু। আমি এখানে প্রতীক ছাড়া লিখে যাচ্ছিলাম, কোন একটা নোটেশন অবশ্যই দিতে হবে, কারণ নোটেশন ছাড়া ম্যাট্রিক্স হয় না। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা করে নোটেশন লিখে দিতে হবে, শুধু একটা ম্যাট্রিক্স কখনো লেখা যায় না, একটা নাম। যেমন সেট, সেটের কিন্তু কোন একটা নাম দিতে হতো, সো লাইক ম্যাট্রিক্সও একই ব্যাপার।
সো আয়তাকার ম্যাট্রিক্স গেল আমাদের। আয়তাকারের পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে, বোঝাই যাচ্ছে। এবার আমরা বলবো যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা, সারি ও কলামের সংখ্যা সমান, সেটাকে বলবো হচ্ছে আমরা বর্গাকার ম্যাট্রিক্স। যেমন ফর এক্সাম্পল বি ইকুয়াল টু, ধর আমরা লিখলাম 1 2 3 4, এটা একটা। তারপর সি ইকুয়াল টু 1 2 3 4 5 6 0 0 7। সো এখানে আমরা এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটার মাত্রা যদি আমরা লিখি, এটার মাত্রা হচ্ছে 2/2। সো রো ইকুয়াল টু কলাম ইকুয়াল টু হচ্ছে 2টা, পার্টটার মাত্রা যদি আমরা লিখতে যাই, এটার মাত্রা হচ্ছে 3/3। সো রো ইকুয়াল টু হচ্ছে কলাম ইকুয়াল টু হচ্ছে 3। সো রো আর কলামের নাম্বার গুলা সমান করে এখানে। সো আমরা এটাকে বলতে পারি বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, লাস্ট আমরা আজকের ক্লাসে আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনিশন দেখবো। এরপর মোটামুটি হচ্ছে আমরা এখানে আজকের জন্য থামাবো। শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, অনেক সময় এটাকে নালও বলে, অনেকগুলো নাম আছে। আবার বিদেহী ম্যাট্রিক্সও বলে, বিদেহী ম্যাট্রিক্স। আচ্ছা, শূন্য বা নাল বা বিদেহী ম্যাট্রিক্সটা হচ্ছে খুব মজার। সেটা হচ্ছে সকল উপাদান শূন্য হয়, এর সকল উপাদান শূন্য। যেমন ফর এক্সাম্পল ধরো বি ইকুয়াল টু আমি লিখলাম 0 0 0 0, সো এটা একটা নাল ম্যাট্রিক্স। বা ধরো আমি লিখলাম এ ইকুয়াল টু 0 0 0 0 0 0 0 0 0, সো এটা একটা হচ্ছে নাল বা শূন্য ম্যাট্রিক্স। এটার সম্পর্কে আমাদের ডিটেলস অনেক কিছু আমরা আস্তে আস্তে জানবো, কারণ এগুলো আমাদের লাগবে, এটা দিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। বাট অ্যাপারেন্টলি জাস্ট নামটা মনে রাখি যে সকল উপাদান যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলি শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, বা ইয়েতে বলি হচ্ছে বিদেহী ম্যাট্রিক্স। ওকে, সো আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত রাখবো আর কি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আবার এরপর থেকে শুরু করব